ওরা চারজন আমাকে এখানে বেঁধে জোর করে। দয়া করে আমাকে সাহায্য করুন, আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে। রাস্তার পাশে ছেঁড়া জামা কাপড় পরে একটি মেয়ে নিজের জীবন বাঁচাতে সাহায্য চাইতে চাইতে নিজের জ্ঞান হারিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল। এই দৃশ্যটা দেখতে পেয়ে আকাশ যেন ঠাই পাত্রের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। এক মুহূর্তের জন্য আকাশ যেন জ্ঞানশূন্য হয়ে পড়ল। নিজের চোখের সামনে এমন দৃশ্য এর আগে কখনোই আকাশ দেখেনি। আমি মিনিটখানেক সময়ের জন্য থ হয়ে দাঁড়িয়ে থাকতেই আচমকা আকাশের ঘোর কেটে গেল। আকাশের ঘোর কেটে যেতেই আকাশ রাস্তার পাশে লুটিয়ে পড়া মেয়েটির দিকে এগিয়ে গিয়ে মেয়েটির ঠিক পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। আকাশ অপরিচিত মেয়েটির পাশে গিয়ে বসে পড়ে। মেয়েটির মাথাটা নিজের কোলের উপর তুলে নিয়ে আকাশ মেয়েটির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। তবে অনেকবার ডাকার পরও মেয়েটির কোনো জ্ঞান ফিরল না। আকাশ আর কোনো উপায় না পেয়ে মেয়েটিকে রাস্তা থেকে কোলে তুলে নিয়ে গাড়িতে করে সোজা হসপিটালে চলে আসলো। আকাশ অপরিচিত মেয়েটিকে নিয়ে হাসপাতালে প্রবেশ করতেই কর্তব্যরত চিকিৎসক আকাশকে দেখে বলল, স্যার, আপনি আজ হঠাৎ হাসপাতালে? আর উনি কে? উনি কে মানে? জরুরি এই মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করো। যে করেই হোক এই মেয়েটিকে সুস্থ করে তোলো। স্যার, আমরা এখনই চিকিৎসা শুরু করব, কিন্তু স্যার ওনাকে দেখে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল কেস, পুলিশ ইনফর্ম করতে হবে। আকাশ ডক্টরের বলা কথাটা শুনে ভীষণ রকম রেগে গেল। একটা মেয়েকে এমন অবস্থায় দেখার পরও ডক্টর মেয়েটি চিকিৎসা শুরু না করে আকাশকে পুলিশের কথা বলছে। আকাশ এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। আকাশ অগ্নি দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে ভীষণ ভারী কণ্ঠে বলল, তুমি যদি এক্ষুনি এই মেয়েটির চিকিৎসার ব্যবস্থা না করো তবে আজকের দিনটাই এই হসপিটালে তোমার শেষ দিন। আকাশের ভারী কণ্ঠে বলা কথাটা শোনা মাত্রই ডক্টর আর কোনো কথা না বলে মেয়েটিকে জরুরি অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। মেয়েটিকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিয়ে আকাশ কোনো মতে নিজেকে সামলে নিয়ে একটা চেয়ারে গিয়ে বসে পড়ল। আকাশের পরনে সাদা ফর্মাল শার্টটা লাল হয়ে গেছে। আকাশের হাত পা এখনও থরথর করে কাঁপছে। এই সমাজের মানুষ কবে থেকে মানুষ থেকে পশু হয়ে গেল, সেটাই আকাশের ভাবনার বিষয়। আকাশ প্রায় ঘন্টাখানেক সময় নিজের চেয়ারে বসে থাকার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই মেয়েটির অবস্থা আগের থেকে এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে 4 থেকে 5 জন লোক এই মেয়েটার সাথে ভুল কিছু করার চেষ্টা করেছে। সেই সাথে মেয়েটির সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। খুব সম্ভবত রড জাতীয় শক্ত বস্তু দিয়ে মেয়েটির প্রাইভেট। স্টপ, প্লিজ থামো, আর বলিও না। আমি এসব আর সহ্য করতে পারছি না। সরি স্যার, তবে একটা কথা হলো, মেয়েটির জ্ঞান এখনও ফিরে আসেনি। আর স্যার, এই মেয়েটির লিগ্যাল গার্ডিয়ান কি আপনি হবেন? হ্যাঁ, আমি ওর লিগ্যাল গার্ডিয়ান। কি করতে হবে এখন? স্যার, আমি বুঝতে পারছি আপনি অনেক বেশি সিরিয়াস এই কেসটা নিয়ে, তবে স্যার হসপিটালের ফর্মালিটিগুলো তো একটু করতে হবে। তাই বলছিলাম, আপনি যদি আমাদের সাথে একটু কোঅপারেট করেন তাহলে বিষয়টা আরও সহজ হবে। ওকে, করছি আমি, চলো। আকাশ চৌধুরী নিজেকে সংযত করে ডক্টরের সাথে রিসেপশনের দিকে চলে গেল। আকাশ চৌধুরী কোনো সাধারণ ব্যক্তি নয়, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরী। আর আকাশ চৌধুরী এখন যে হসপিটালে দাঁড়িয়ে আছে সেটাও তাদের নিজস্ব হসপিটাল, তাই অন্য কোনো নিয়মের তোয়াক্কা আকাশে নেই। আকাশ চৌধুরী রিসেপশনে গিয়ে জরুরি কাগজপত্রে সাইন করে দিয়ে আবারও অপারেশন থিয়েটারের ঠিক সামনে চলে আসলো। আকাশ চৌধুরীর মাথাটা ঠিক কাজ করছে না। আকাশ চৌধুরী এটাও জানে না কে এই মেয়ে আর কি বা তার পরিচয়। তবে মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে আকাশের। মনে হচ্ছে এই অপরিচিত মেয়েটির সাথে আকাশের অনেক পুরনো পরিচয় ছিল। এই মেয়েটি হয়তো আকাশের অনেক কাছের প্রিয়জন। আকাশ আর কিছু ভাবতে পারছে না। আকাশ চেয়ারের সাথে নিজের গা এগিয়ে চোখ বন্ধ করে বসে থাকলো। পায়ের তলার মাটিটাও আজ কেমন যেন শুনো লাগছে। আকাশ সারাটা রাত হসপিটালে বসে থেকে বারবার মেয়েটির অবস্থা জানার চেষ্টা করলো, আর সারা রাত মেয়েটির খোঁজ খবর রাখলো। পরের দিন সকালের দিকে আকাশ অনেকটা সাহস নিয়ে মেয়েটির কেবিনে প্রবেশ করলো। আকাশ মেয়েটির কেবিনে প্রবেশ করতে দেখতে পেল মেয়েটি এখনও নিজের চোখ বন্ধ করে আছে। আকাশ মেয়েটির দিকে তাকিয়ে গতকাল রাতের কথা ভাবতেই একজন ডক্টর এসে আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই মেয়েটি এখন সমস্ত বিপদ থেকে মুক্ত, আর কোনো সমস্যা নেই। এখন শুধুমাত্র জ্ঞান ফিরে আসলেই সকল বিপদ থেকে বেরিয়ে আসবেন তিনি। ধন্যবাদ তোমাকে। রাতে আমি তোমার সাথে অযথাই বাজে ব্যবহার করেছি, তার জন্য সরি। আসলে আমার মাথাটা ঠিক ছিল না। জি স্যার,
আমি বুঝতে পারছি, তবে স্যার আপনাকে একটা পরামর্শ দিতে চাই আমি। পুলিশকে বিষয়টা জানানো উচিত। তাছাড়া ওনার সাথে যেটা হয়েছে সেটা যদি এখন পুলিশ না জানে, তবে অপরাধীদের আইনের আওতায় আনা কষ্টকর হয়ে যাবে। ভালো পরামর্শ দিয়েছ, তবে আমি এখন এসব ঝামেলা করার আগে ওর জ্ঞান ফেরাতে চাই। এখন আমাকে এটা বলো যে আমি কি এখানে থাকতে পারবো? হ্যাঁ পারবেন স্যার, ওনার জ্ঞান ফিরে আসলে আপনি আমাদের ডাকবেন। ওকে, ঠিক আছে। আকাশের কথাটা শেষ হতেই ডক্টর আকাশকে কেবিনে রেখে চলে গেলেন। ডক্টর কেবিন থেকে চলে যেতেই আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েটির দিকে এগিয়ে গেল। আকাশের চোখের পাতা এখনো ভারী হয়ে আছে। আকাশ মেয়েটির পাশে গিয়ে বসে একটা ব্যাগ নিজের পকেট থেকে বের করলো, যেখানে একটা আইডি কার্ড ছিল আর কিছু ফোন নাম্বার ছিল। আকাশের কাছে থাকা আইডি কার্ড আর ফোন নাম্বারগুলো এই মেয়েটির। আকাশ খুব ভালোভাবে আইডি কার্ডের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই মেয়েটির নাম মেঘা। এই মেয়েটি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আকাশ মেয়েটির পরিচয় জানতে পেরে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেল, কারণ মেঘার পরিচয় নিয়ে আকাশ অনেক বেশি চিন্তিত ছিল। আকাশ আইডি কার্ড নিজের কাছে রেখে দিয়ে মেঘার কপালের ওপর নিজের হাতটা রাখতে আচমকায় মেঘার জ্ঞান ফিরে আসলো। মেঘার জ্ঞান ফিরতেই মেঘা নিজের চোখ মেলে তাকালো। মেঘা চোখ মেলে তাকিয়ে আকাশকে দেখে তার পাশে বসে থাকতে দেখে কোনো কথা না বলে একটা চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরে। মেঘা আকাশকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে, বলতে লাগলো, আমাকে বাঁচান, ওরা আমাকে ছাড়বে না, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার বাবা মা আমার অপেক্ষা করছে, আমাকে দয়া করে তাদের কাছে যেতে দিন প্লিজ, আমাকে দয়া করুন। মেঘার কান্না করে চিৎকার করে বলা কথাগুলোর মাঝে এক অদ্ভুত ভয় ছিল। মেঘা মানসিকভাবে এখনো সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেনি। মেঘাকে এমনভাবে কান্না করতে দেখে আকাশের বুকটা কেঁপে উঠল। এই সমাজের পশুগুলো কতটা নির্দয় হতে পারে, মেঘা যেন সেটারই একটা উদাহরণ। আকাশ মেঘাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন ঠিক আছেন, আর কোনো বিপদ নেই। আপনার বাবা মায়ের কাছে আমি আপনাকে নিয়ে যাব। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন প্লিজ। না, আমাকে এক্ষুনি বাড়ি দিয়ে আসুন, আমি আর কখনো বাড়ির বাইরে আসবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনারা কুকুরের থেকেও জঘন্য। দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। মেঘা কথাগুলো বলতে বলতে আবারও জ্ঞান হারিয়ে ফেল। আকাশ আর সহ্য করতে পারছে না। আকাশের মাথা কাজ করা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। একজন নারী এই সমাজের কতটা নিরাপদ? আপনাদের ঘরেও তো মা বোন আছে, স্ত্রী আছে, আছে নিজের মেয়েও। কখনো চিন্তা করে দেখেছেন এমন পরিস্থিতি একজন নারীর কাছে, একজন পিতার কাছে, একজন স্বামীর কাছে, প্রিয়জনের কাছে কেমন হয়? এই আঘাত, এই ব্যথা শুধু মাত্রই মেঘাই জানে, আর মেঘার পরিবার। মেঘা জ্ঞান হারিয়ে ফেলতেই আকাশ মেঘাকে বেডে রেখে নিজের চোখের জল মুছে ফেলল। আকাশ নিজের চোখের জল মুছে ফেলে দ্রুত ডক্টরদের ডেকে নিল। আকাশ ডাক্তার ডেকে আর অপেক্ষা করল না, সোজা নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। আকাশের গাড়ি প্রায় মিনিট 15 সময়ের মধ্যে থানায় পৌঁছে গেল। থানায় আসতেই আকাশ নিচে গাড়ি থেকে নেমে দায়িত্বরত পুলিশ সদস্যর কাছে গিয়ে সকল ঘটনা শুরু থেকে বলল। পুলিশ আকাশের কথার উপর ভিত্তি করে আকাশের সাথেই হাসপাতালে চলে আসলো। পুলিশ হাসপাতালে এসে উপস্থিত হতে আকাশ সকলকে সাথে নিয়ে চলে আসলো মেঘার কেবিনে। আকাশ কেবিনে আসতেই দেখতে পেল মেঘা বেডে শুয়ে আছে আর অজরে কান্না করছে। পুলিশ মেঘার সামনে এসে বসে মেঘা থেকে সকল বিষয় জানার চেষ্টা করলো। তবে পুলিশের প্রশ্ন করা বিষয়গুলো আকাশের মতো পছন্দ হলো না। আকাশ বেশ খানিক সময় পুলিশের প্রশ্নগুলো শোনার পর নিজেকে আর সামলাতে না পেরে দুম করে পুলিশের সাথে গলা চেপে ধরে সজোরে কয়েকটা থাপড় পুলিশ কর্মকর্তা আবিদের গালে বসিয়ে দিল। আবিদের গালে চড় মেরে আকাশ ভীষণ শক্ত গলায় আবিদকে উদ্দেশ্য করে বলল, এসব কি ধরনের প্রশ্ন করছিস তুই? তোর মাঝে কি কোনো বিবেক আছে? একজন নারী নিজেকে সেভ করার চেষ্টা করবে নাকি এটার দিকে খেয়াল রাখবে কি কোথায় হচ্ছে আর কতটা ভিতরে যাচ্ছে? ছি, লজ্জা লাগে তোদের মতো অমানুষদের সাথে কথা বলতে। আকাশের কথা শেষ হতেই পুলিশ কর্মকর্তা আবিদ কিছুটা রেগে গিয়ে আকাশের হাত থেকে নিজের শার্টটা ছাড়িয়ে নিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, এই শালা, তোর থেকে আমাদের আইন শেখা লাগবে? টাকা আছে বলেই কি সবকিছু তোর কন্ট্রোলে থাকবে নাকি? হোয়াট? এই তুই কি বলছিস এসব? আমি তোকে একবারও টাকার গরম দেখিয়েছি? আর না আমি তোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আমি এটা ক্রাইমের শিকার নারীর পক্ষ থেকে তোদের কাছে সাহায্য চাইছি অপরাধীদের খুঁজে বের করার। আর তুই কিনা এখানে বসে আজে বাজে প্রশ্ন করছিস। তোর কাছে এইসব আজে বাজে লাগলেও এটাই ফর্মালিটি। আমাদের সকল বিষয় জানতে হবে। প্রয়োজন নেই।
এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোর সিনিয়রদের সাথে বসে বিষয়টা দেখছি। এভাবে সকলেই যদি ছোট ছোট বিষয় নিয়ে সিনিয়রদের কাছে যায় তাহলে আমাদের কাজ কি? আবিদের বলা অযৌক্তিক কথাগুলো শোনার পর আকাশের মাথা আরও গরম হতে লাগলো। আকাশ তো এটাই বুঝতে পারছে না যে এই পুলিশ অফিসার আবিদের এখন যেই কাজটা করার কথা সেটা না করে অযথা কেন এসব উদ্ভট প্রশ্ন করছে, মেঘাকে মেন্টালি আরও অসুস্থ করে দিচ্ছে। তারপর আবার আকাশের সাথে বাজে ব্যবহার করছে। যেহেতু আবিদ একজন আইনের লোক, তাই আবিদের সাথে ঝামেলা করার কোনো মানেই হয় না। তাই আকাশ নিজেকে সংযত করে আবিদের উদ্দেশ্য কিছুটা শক্ত গলেই বলল, দেখুন অফিসার, আপনার সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আর আপনি এখানে মেঘার সাথে যেভাবে কথা বলছেন, আজ যদি আপনাদের বাড়ির কোনো মেয়ের সাথে এমন ঘটনা হতো তবে কি পারতেন আপনি এমনভাবে প্রশ্ন করতে, তাও আবার ডিটেল? দেখুন মিস্টার আকাশ চৌধুরী, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আমার জায়গায় একদম ঠিক আছি। সরি, বুঝতে পেরেছি। আপনার বাড়ির মেয়ের সাথে মেঘার মতো ঘটনা ঘটলেও আপনি ঠিক এমনভাবেই নিজের দায়িত্ব পালন করতেন, তাও আবার মশলা মিশিয়ে। অনেক হয়েছে, আপনি এখন আসতে পারেন। আকাশের কথাটা শেষ হতেই মিস্টার আবিদ তার টিম নিয়ে মেঘার কেবিন থেকে বেরিয়ে গেল। মিস্টার আবিদ কেবিন থেকে বেরিয়ে যেতে মেঘা আকাশকে ইশারা করে তার দিকে ডাকলো। মেঘার ডাক শুনে আকাশ দ্রুত মেঘার দিকে এগিয়ে গেল আর মেঘাকে উদ্দেশ্য করে বলল, সরি, আমি সত্যি দুঃখিত যে এই অবস্থায় আপনাকে এমন কিছু জঘন্য প্রশ্নের মুখোমুখি হয়েছে। আপনি প্লিজ একটু রিল্যাক্স করুন। আপনার নাম কি আকাশ? মেঘার মুখ থেকে আচমকা এমন একটা প্রশ্ন শুনে আকাশ কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। আকাশ কিছু সেকেন্ডের জন্য নিশ্চুপ হয়ে গিয়ে মেঘাকে উদ্দেশ্য করে মুচকি একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি আকাশ, কিন্তু আমার নাম জিজ্ঞেস করলেন যে? দেখুন আকাশ, পুলিশ তার নিজের দায়িত্ব পালন করেছে। তাছাড়া এই সমাজের মানুষগুলোই এমন, এইসব নিয়ে এখন চিন্তা করছি না। আমার কেন যেন আমার মা বাবাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আপনি কি আমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দিতে পারবেন? অবশ্যই, আমি তাদের খবর দিয়েছি, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না, তবে আপনি আজ আমার জন্য যা করলেন আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব। আরে সমস্যা নেই, আপনাকে সাহায্য করা আমার দায়িত্ব। আপনি এখন এসব নিয়ে চিন্তা করিয়েন না প্লিজ। আপনি বিশ্রাম করুন, আগে সুস্থ হয়ে নিন, তারপর বাকি কথা। আমার আবার বিশ্রাম নিয়ে কি হবে? আমি বেঁচে আছি, এটাই তো এখন প্রথম ও প্রধান সমস্যা। এই সমাজের লোকেরা আমাকে আর কখনো সাধারণ মানুষ হিসেবে দেখবে না। এসব কি বলছেন? সমাজের লোকেদের কি মনুষ্যত্ব নেই নাকি? তাছাড়া আমার বিশ্বাস আইন আপনার পাশে থাকবে, বিশ্বাস রাখুন একটু। সকালের ঘটনা দেখার পরও এসব বলছেন আপনি? মেঘার কথাটা শুনে আকাশ এবার নিজের মাথাটা নিচু করে ফেলো। মেঘা আসলে পুলিশ অফিসার আবিদের কথার মনে করিয়ে দিচ্ছে আকাশকে, কিন্তু আকাশ যদি এখন নিশ্চুপ হয়ে হাত গুটিয়ে বসে থাকে তবে মেঘার সাথে ঘটা অন্যায়ের শাস্তিটা তো আর অপরাধীরা পাবে না। এতে করে এমন ঘটনা আরও হাজার মেঘার জীবনকে এলোমেলো করে দিবে, যেটা আকাশ মোটেও চায় না। আকাশ নিশ্চুপ হয়ে নিজের মাথাটা নিচু করে মেঘার সামনে দাঁড়িয়ে থাকাতেই মেঘার বাবা মা কেবিনে চলে আসলো। মেঘার বাবা মা কেবিনে প্রবেশ করতে তাদের মেয়েকে দেখে কান্না করতে শুরু করলো। মেঘা নিজেও তার পিতা মাতাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। আকাশ তাদের পিতামাতা ও মেয়ের এমন আবেগঘন মুহূর্ত দেখে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। আকাশ কেবিনে বাহিরে এসে দাঁড়িয়ে নীরবে কয়েক ফোঁটা নোনা জল ফেল। আজ মেঘাকে দেখার পর আকাশ বুঝতে পারছে এই সমাজে নারীরা আসলে কোথাও নিরাপদ নয়। আকাশ কয়েক ফোঁটা নোনা জল ফেলে একটা দীর্ঘশ্বাস ফেলতে আচমকা আকাশ অনুভব করলো তার কাঁধের উপর কেউ একজন হাত রেখেছে। আকাশ ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল মেঘার বাবা আকাশের কাঁধের উপর হাত রেখে কান্না করছেন। আকাশ মেঘার বাবাকে কান্না করতে দেখে ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন, আঙ্কেল, আপনি কান্না করবেন না প্লিজ। আমি জানি এই সময় আপনাদের উপর দিয়ে কি যাচ্ছে, তবুও আমি বলছি দয়া করে শান্ত হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাবা, তোমাকে আমি চিনি না, তবে এইটুকু বলতে পারি তুমি আমার যে উপকার করেছো সেই উপকারের জন্য আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আজ তুমি না থাকলে আমার মেয়েটার কি হতো? সে হয়তো এখন আর আমাদের মাঝে থাকতো না। না আঙ্কেল, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। আপনারা চিন্তা করবেন না, আমি আছি মেঘার পাশে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই অপরাধীদের খুঁজে বের করে আমি তাদের শাস্তির ব্যবস্থা করব। আকাশের মুখে শাস্তির কথাটা শুনতে মেঘার বাবার হাতটা আকাশের কাঁধের উপর থেকে
উঠে পড়ল। আকাশের কাঁধের উপর থেকে মেঘার বাবার হাতটা উঠে যেতেই আকাশ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আকাশ মেঘার বাবার মুখের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই মেঘার বাবা আকাশকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি আমাদের মেয়েকে এখানে নিয়ে এসেছো আর মেঘার চিকিৎসার ব্যবস্থা করেছো বলে আমি তোমার কাছে কৃতজ্ঞ। তবে আমি চাই না তুমি আর এই বিষয়টা নিয়ে চিন্তা করো। প্লিজ তুমি বাস চলে যাও বাবা। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? মেঘার সাথে যে অন্যায় হয়েছে সেটার শাস্তি পাবে না ওরা? উপরে একজন আছে, তিনি বিচার করবে। আমি চাই আমার মেয়েটা বেঁচে থাকুক। পুলিশ কেস হলে এই সমাজের কাছে আমার মেয়ে হাসি ঠাট্টার পাত্রী হবে, যেটা আমি চাই না। আঙ্কেল, আপনারা এসব কি বলছেন? যে অপরাধ করেছে সে বুক উঁচু করে বাহিরে চলাফেরা করছে, আর যে অপরাধ করেনি সে কিনা নিজের মুখ লুকিয়ে থাকবে। আচ্ছা, তুমি চাও আমার মেয়েটা স্বাভাবিক জীবনে না থাকুক? ঠিক আছে, তাহলে ওকে এখানে নিয়ে এসেছো কেন? এড়িয়ে যেতে পারতে না তুমি? আমার মেয়েকে সাহায্য করে এখন এত বড় ক্ষতিটা তুমি করো না বাবা। একজন বাবা তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে। মেঘার বাবার কথাগুলো বলতেই আকাশের হাতটা ধরে কান্নায় ভেঙে পড়ল। মেঘার বাবাকে এমনভাবে কান্না করতে দেখে আকাশের বুকের মাঝে কেমন যেন করে উঠল। আকাশ আর কিছু চিন্তা করতে না পেরে মেঘার বাবার হাতটা ধরে মলিন কণ্ঠে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। ধন্যবাদ তোমাকে বাবা। আমার মেয়েটা আর একটু সুস্থ হলেই আমি মেঘাকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব। এই শহরে আমি আর থাকতে চাই না। মেঘার বাবা বলা কথাটা শুনে আকাশের মাঝে তেমন কোনো পরিবর্তন আসলো না, বরং আকাশ এখনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত, আর সেটা হলো মেঘার উপর করা এই অন্যায়ের কোনো বিচার হবে না। আকাশ বেশ কিছু সময় ধরে আপন মনে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে চিন্তা করতে লাগলো। তবে আকাশ এখনো বুঝতে পারছে না যে তার এখন কি করা উচিত। বিকেলের দিকে মেঘার বাবা মা হসপিটাল থেকে চলে যেতে আকাশ মেঘার কেবিনে চলে আসলো। আকাশ মেঘার কেবিনে এসে দেখতে পেল মেঘা নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আকাশ কেবিনে প্রবেশ করতেই মেঘা আকাশের দিকে দৃষ্টিপাত করলো। মেঘা আকাশের দিকে দৃষ্টিপাত করে আকাশকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি কি আর বাড়িতে যাননি? মানে সেই পুরনো শার্ট এখনো পরে আছেন আর না ফ্রেশ হয়েছেন? না, এখনও বাড়িতে যাইনি। সমস্যা নেই, আমার অভ্যাস আছে। আপনি আমার কথা ছেড়ে এটা বলুন যে আপনার শরীরের কি অবস্থা এখন? আমার আর কি হবে? যা হবার ছিল তা তো হয়ে গেছে, এখন আছে আর কি। দেখুন মেঘা, আপনি এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। একটা অ্যাক্সিডেন্ট কখনোই কারোর জীবনের অংশ হতে পারে না। আপনি নিজের মাথা থেকে সকল কিছু ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করুন। আকাশের কথাটা শেষ হতেই মেঘা আকাশের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আকাশের ঘন কালো চুলগুলো বাতাসে উড়ে বারবার আকাশের কপালের উপর আশ্রে পড়ছে। সেই সাথে আকাশের গোলাপি রঙের ঠোঁট জোড়া যেন শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। এই অদ্ভুত নেশা যেন আকাশের চোখ জোড়ার মাঝে লুকিয়ে আছে, আর আকাশের উজ্জ্বল ফর্সা বনের চেহারার মাঝে একটা ক্লান্তির ছায়া স্পষ্ট ফুটে উঠেছে। আকাশ মেঘার জন্য কিছু ফল কেটে দিচ্ছে। ওইদিকে মেঘা আকাশের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘা আকাশের মুখের দিকে বেশ খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে আপন মনে কিছু একটা চিন্তা করতেই আকাশ মেঘার দিকে দৃষ্টিপাত করলো। আকাশ মেঘার দিকে তাকিয়ে মেঘাকে এমনভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে মেঘাকে জিজ্ঞেস করলো, কি হলো মেঘা, আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? কিছু কি বলতে চাইছেন আপনি? সব ঠিক আছে তো? আকাশের কণ্ঠস্বর কানে আসতে মেঘার ঘোর কেটে গেল। মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের প্রশ্নের জবাবে বলল, হ্যাঁ, সব ঠিক আছে। আমি আসলে একটা কথা ভাবছি, সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম। কি ভাবছেন আমাকে বলুন। আমি আসলে আপনার কথাই ভাবছি। কোনো প্রকার পরিচয় ছাড়াই আপনি আমাকে সাহায্য করে যাচ্ছেন। ওইদিকে আমার পরিচিত লোকেরা যাদের সাথে আমি অফিসে এতটা বছর কাজ করেছি, তারাই কিনা আজ আমাকে এখানে নিয়ে এসেছে। মেঘা কথাটা শোনা মাত্রই আকাশের হাতে থাকা ফলটা পড়ে গেল ফ্লোরে। আকাশের মুখের মাঝে এক মুহূর্তে একটা সিরিয়াসনেস চলে আসলো। আকাশ মেঘাকে উদ্দেশ্য করে বলল, তার মানে আপনি ওই লোকদের আগে থেকে চিনতেন? হ্যাঁ, ওদের মধ্যে দুজন আমার কলিগ, আরেকজন অফিসের বস, আরেকজন ম্যানেজার। বুঝতে পেরেছি। আর আপনার কাছে যেই আইডি কার্ড ছিল সেটা তো ওই অফিসের আইডি কার্ড, রাইট? হ্যাঁ, জানেন, আমি তাদের পা ধরে কান্না করেছিলাম, শুধুমাত্র তারা যেন আমাকে দয়া করে। তবে তাদের মন আমার চোখের জলে গলেনি। তারা শুধুমাত্র আমার সাথে এমনটা করেনি, এর আগেও অনেক মেয়ের সাথে এমন ঘটনা হয়েছে। তবে সকলেই তাদের ভয় পায়।
পলিটিক্যাল সাপোর্টের কারণে তারা সবসময় বেঁচে যায়। ছাড়ুন এখন এসব। আপনি সুস্থ আছেন তো এখন? এটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে সেভ করার দায়িত্ব আমার। ব্যাস, অপরাধীদের কি, তারা তাদের মতো থাকুক, সমস্যা নেই। আকাশের কথাটা শুনে মেঘা কিছুটা নিশ্চুপ হয়ে গিয়ে আকাশকে বলল, আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? হ্যাঁ বলুন না। এই বিষয়টা নিয়ে আপনি আর প্লিজ কোথাও যাবেন না। এই সমাজ আমাকে আরও ছোট করবে, যেটা আমি চাই না। আমি আমার বাবা মায়ের সাথে গ্রামে ফিরে গিয়ে নিজের মতো একা জীবন কাটিয়ে দিব। ঠিক আছে। আকাশ ফ্লোরে পড়ে যাওয়া সেই ফলটা আবার তুলে নিয়ে ফলটা ফেলে দিয়ে মেঘাকে ফল খেতে দিল। মেঘা এখনও আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আকাশ মেঘার চোখের দিকে তাকিয়ে মেঘাকে কান্না করতে দেখে বলল, আমি বললাম তো আমি আর এই বিষয়ে কোনো ধরনের স্টেপ নিব না। তবুও আপনি কেন কান্না করছেন? সেটা আপনি বুঝতে পারবেন না। আমি সব বুঝতে পারি ম্যাম। আসলে আমাদের সমাজটাই এমন, একজন অসহায় নারীর সুযোগ নেওয়ার জন্য সব সময় বসে থাকে। তার উপর সে যদি এমন কোনো সমস্যায় পড়ে তবে তো সেটাতে আরও বেশি ইন্টারেস্ট পায়, আর ধীরে ধীরে নিজের বিবেক আর মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে আরও বেশি লোভনীয়ভাবে নারীকে ট্রিট করা শুরু করে। যেই কারণে এসব অপরাধী শাস্তি পেলেও ওই নারীর বাকি জীবনটা নরক হয়ে যায়। সমাজের থেকে তারা পিছিয়ে পড়ে। জানি আমি সব। তাই তো আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি এই বিষয়টা এখানে শেষ করে দিন। উপরে একজন আছে, তিনি নিশ্চয়ই তাদের বিচার করবেন। হ্যাঁ, সেটাই করবে। আপনি এখন এসব নিয়ে চিন্তা না করে খাবার খেয়ে নিন, আমি একটু বাইরে যাচ্ছি। আকাশ কথাটা শেষ করে মেঘার পাশ থেকে উঠে পড়তে নিতেই মেঘা আকাশের হাতটা ধরে আকাশকে আটকে দিয়ে বলল, আপনি এখন কোথায় যাচ্ছেন? একটু থাকুন না এখানে, আমার একা থাকতে একদমই ভালো লাগছে না। জি, আমি আসছি, জাস্ট 2 মিনিট দিন আমাকে। আকাশ কোনো মতে মেঘাকে বুঝিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়ল। আকাশের মাথায় অন্য একটা প্ল্যান আছে, আর আকাশের মাথায় এখন যে প্ল্যানটা কাজ করছে সেটাকে বাস্তবায়ন করতে হলে আকাশকে এখনই একটা ফোন করতে হবে। আর এ কারণে আকাশ মেঘাকে কেবিনে রেখে একা বাহিরে বেরিয়ে আসে। আকাশ কেবিনে বাহিরে এসে দ্রুত নিজের পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল করলো, আর 2 মিনিট সময় খুব সিরিয়াসভাবে কথা বলল। আকাশের ফোনে কথা বলা শেষ হতে আকাশ দ্রুত ফোনটা রেখে দিয়ে আবারও কেবিনে ফিরে গেল। আকাশ কেবিনে এসে মেঘার সামনে এসে বসে পড়তে মেঘা আকাশকে জিজ্ঞেস করলো, আপনি এইমাত্র কোথায় গিয়েছিলেন, তাও আবার এত দ্রুত ফিরে আসলেন? সাথে ফোনে কথা বললাম, সমস্যা নেই, সব ঠিক আছে। আমার জন্য অযথাই আপনার অফিসের কাজের ক্ষতি হচ্ছে, সেই সাথে আপনার নিজেরও খেয়াল রাখতে পারছেন না। আমি আপনার জন্য আসলে একটা সমস্যার কারণ। আরে ধুর, এসব কি বলছেন? আমার কোনো সমস্যাই হচ্ছে না। আচ্ছা, এখন আমাকে একটা কথা সত্যি করে বলুন, আপনার শরীরটা কি এখন একটু বেটার লাগছে? হ্যাঁ, অনেকটাই বেটার লাগছে। আমাকে রিলিজ করবে কবে? এই তো ডক্টর বলল আর একদিন রেখে তারপর ছেড়ে দিবে। ও যাক বাবা, বাড়ি চলে যেতে পারলেই আর চিন্তা নেই, সব চিন্তা শেষ। মেঘার বলা কথাটা শুনে কিছুটা অদ্ভুতভাবে হেসে ফেলল। আকাশের ঠোঁটে কোণে লেপ্টে থাকা এই অদ্ভুত হাসি রেখা দেখে মেঘা কিছুটা অবাক হয়ে গেল, নিজেকে কোনো মতে সামনে নিল। ছাড়াই আজ এতগুলো দিন মেঘা হাসপাতালে আছে। এই পুরো সময়টাই তো আকাশ মেঘার পাশে ছিল, তাই আকাশকে নিয়ে মেঘা তেমন কোনো চিন্তা নেই। আকাশ মেঘের সাথে বসে আরও অনেকটা সময় ধরে আড্ডা দিয়ে গল্প করলো। আকাশ মেঘার সাথে এমনভাবে আড্ডা দিয়ে গল্প করার পেছনে একটাই কারণ আছে, আর সেটা হলো মেঘা যেন একাকিত্ব বোধ না করে। আর এই সময়ে মেঘা যদি একাকিত্ব বোধ করে তবে সেই দিনের ঘটনা আরও বেশি মনে করবে সে, আর এতে করে মেঘা আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। যে কারণে আকাশ মেঘার কথা চিন্তা করে মেঘার সাথে বসে গল্প করে মেঘার মনকে শান্ত রাখার চেষ্টা করতে লাগলো। রাতের দিকে আকাশ মেঘার কেবিনে মেঘার ঠিক পাশে বসে আছে। এমন সময় একজন মেয়ে কেবিনের সামনে এসে দাঁড়িয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার আমি কি আসবো? আকাশ মেয়েটির কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকায়। আকাশ ও মেঘা একসাথেই পেছনের কেবিনে গেটের দিকে তাকায়। মেঘা যদিও গেটের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে চেনে না, তবে আকাশ এই মেয়েটিকে চেনে। আকাশ মুচকে একটা হাসি দিয়ে বলে, হ্যাঁ নীলা, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। আকাশের কথা মতো নীলা কেবিনের ভিতর প্রবেশ করলো। নীলা কেবিনের ভিতর প্রবেশ করতে মেঘার কপালে খানিক চিন্তার ভাঁজ পড়ে গেল। নীলা আকাশের সামনে এসে দাঁড়িয়ে মেঘার দিকে দুবার তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি যে কাজটা করতে বলেছেন সেই কাজটা শেষ হয়েছে। সকল কিছু আপনার ইচ্ছে মতোই হয়েছে। এখন আপনি নিজে গিয়ে যদি বিষয়টা দেখতেন তবে ভালো হতো। না, এখন না,
আমি অফিসে যাব আর 2 দিন পর। ততদিনের জন্য এই বিষয়টা তোমাকেই দেখতে হবে নীলা। ঠিক আছে স্যার, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি স্যার? যদি আপনি কিছু মনে না করেন তো। হ্যাঁ, জিজ্ঞেস করো। এই ম্যাম কি আপনার রিলেটিভ? নীলার প্রশ্নটা শুনে আকাশ মুচকি হেসে ফেলে। হ্যাঁ, রিলেটিভ বলা যায়, কিন্তু তুমি হঠাৎ এই প্রশ্ন করলে কেন? সরি স্যার, আমার কেন যেন মনের মাঝেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, তাই আর কি জিজ্ঞেস করেছি। ওকে, ঠিক আছে। তুমি এখন তোমাকে যেই কাজের কথা বলা হয়েছে সেটা শেষ করো। আর শোনো, আপডেটগুলো আমাকে সময় মতো দিবে, কোনো ভুল আমি চাই না। ওকে স্যার, আমি আসছি। নীলা নিজের বলা কথাটা শেষ করতে কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ও আকাশ ও মেঘার দিকে কয়েকবার তাকালো। নীলা কেবিন থেকে বেরিয়ে যেতেই মেঘ আকাশকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, উনি কি আপনার অফিসের কর্মচারী নাকি অন্য কেউ? অন্য কেউ না, আমার পিএস। কিন্তু কেন? না, কিছু মনে করবেন না। আমার মনে হচ্ছে এই মেয়েটা আপনাকে পছন্দ করে, কারণ তার চোখে মুখে আপনার জন্য একটা আলাদা সাইন লক্ষ্য করেছি আমি। আরে কি বলছেন এসব? সে আমাকে সবসময় সম্মান করে, এতটুকুই। আর আপনি এখন এসব বিষয়ে কথা না বলে একটু বিশ্রাম নিন তো। আমি এখানেই আছি, সমস্যা নেই। আকাশের কথাটা শুনে মেঘা আর কোনো কথা বলল না। কিছুটা নিশ্চুপ হয়ে নিজেই চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করলো। পরদিন সকালে ডক্টর এসে মেঘাকে পর্যবেক্ষণ করে আকাশকে বলল, স্যার, মেঘা ম্যাম এখন সম্পূর্ণভাবে বিপদমুক্ত আছেন, আর ওনার শরীরের অবস্থাও বেশ ভালোই ইমপ্রুভমেন্ট আসছে। উনি এখন চাইলে বাড়ি চলে যেতে পারেন। তুমি সকল কিছু ঠিকভাবে পর্যবেক্ষণ করে বলছো তো? জি স্যার, সকল কিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। উনি এখন আউট অফ ডেঞ্জার আছেন। ওকে, কি কি মেডিসিন লাগবে সেসব আমাকে লিখে দাও, আমি মেডিসিন নিয়ে নিচ্ছি। শিওর স্যার, আপনি কি আমার সাথে আসবেন? হ্যাঁ, চলো। আকাশ ডক্টরের সাথে চলে যায় মেঘার জন্য মেডিসিন নিতে। এইদিকে মেঘার বাবা মা হাসপাতালে এসে মেঘার সকল জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। আকাশ মেডিসিন নিয়ে কেবিনে ফিরে আসতেই দেখতে পেল মেঘা বেড থেকে উঠে দাঁড়িয়েছে, আর মেঘার মা তার মেয়েকে ধরে রেখেছেন। আকাশ এবার মেঘার দিকে কিছুটা এগিয়ে গিয়ে মেঘাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আমি মেডিসিন নিয়ে নিয়েছি, আর ডক্টর বলেছে আপনি এখন সমস্ত বিপদ থেকে মুক্ত আছেন, আর কোনো চিন্তা নেই। সত্যি বলছি, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যদি আজ আমার পাশে না থাকতেন, তবে আমার যে কি হতো তা ভাবলেই আমার মনের মাঝে কেমন যেন করে ওঠে। এসব নিয়ে আপনি আর চিন্তা করবেন না। এসব কিছুই একটা দুর্ঘটনা ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলুন, আর নিজের জীবন নতুন করে শুরু করুন। ঠিক আছে, আপনার সাথে হয়তো আর কখনো আমার দেখা হবে না। দোয়া করি আপনি যেন সবসময় ভালো থাকুন। জি, এই নিন আমার ভিজিটিং কার্ড। কখনো কোনো প্রয়োজনে আপনি নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। হুম। আকাশ মেঘাকে নিজের সাথে করে নিয়ে হাসপাতাল থেকে বাহিরে চলে আসলো। যদিও হাসপাতালের সামনে আগে থেকে গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল, যেটাতে করে মেঘা ও তার পরিবার বাড়ি যাবে। আকাশ মেঘাকে যে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানালো। মেঘার গাড়িটা চলে যেতেই আকাশের মুখে মুচকি হাসি রেখা উদয় হলো। মনে মাঝে আজ কিছুটা প্রশান্তি কাজ করছে, এই ভেবে যে আকাশে একজন নারীকে সাহায্য করতে পেরেছে। আজ আকাশের সাহায্যে একজন নারীর জীবনটা কিছুটা হলেও বেঁচেছে। আকাশ মুচকি হাসি দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। আকাশ বাড়ি এসে গাড়ি থেকে নেমে সোজা নিজের রুমের দিকে চলতে লাগলো। আজ প্রায় সপ্তাহখানেক সময় পর আকাশ বাড়ি ফিরেছে। আকাশ আগে কখনোই এত সময়ের জন্য বাড়ির বাইরে ছিল না, যে কারণে আজ আকাশের বাড়িতে প্রবেশ করে আকাশের মনের মাঝে একটা ভয় কাজ করছে, কারণ আকাশের মা আকাশকে অনেক কথা শোনাতে পারে। তাছাড়া আকাশ হলো তার পিতামাতার একমাত্র ছেলে। আকাশের জন্য তাদের মনের মাঝে একটা আলাদা টান আছে। আকাশ নিজের বাড়িতে পা রাখতে আকাশের মা কোত্থেকে যেন দুম করে আকাশের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আকাশের মা আকাশের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, কিছুটা ভারী কণ্ঠে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, বাহ, 1 সপ্তাহ পর তোর আমাদের কথা মনে পড়লো আর বাড়ি ফিরেছি হলো। মায়ের কথাটা কানে আসতেই আকাশটাই থমকে দাঁড়িয়ে পড়ল। আকাশ থমকে দাঁড়িয়ে পড়ে নিজের মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে মাকে উদ্দেশ্য করে বলল, আরে মা, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে যাচ্ছি সেই তখন থেকে। আল্লাহ, কতদিন বাদে আপনাকে দেখতে পেয়েছি আমি। এখন মনের মাঝে একটু শান্তি পাচ্ছি মা। এইসব ইমোশনাল কথা বলে আমার মন করাতে পারবি না তুই। নীলা আমাকে সব বলেছে, তুই কোথায় ছিলি, কি করছিস, সব কিছুই আমি জানি। আচ্ছা, ঠিক আছে মা। আপনি যখন সকল কিছুই জেনেই ফেলেছেন, তখন আমাকে বলুন আমি কি ভুল কিছু করেছি? না, আমার ছেলে কি আর ভুল কাজ করতে পারে নাকি? আমার ছেলে যা করবে তা তো একদম ঠিক কাজ।
কিন্তু আমার কথা হচ্ছে, মেয়েটিকে যে গাড়ি ধাক্কা দিয়েছে সেই গাড়ির ড্রাইভারকে কি ধরতে পেরেছিস? মায়ের কথাটা শুনে আকাশ কিছুটা ঘাবড়ে গেল, কারণ মেঘাকে তো গাড়ি ধাক্কা দেয়নি। তবে মা কেন গাড়ি ধাক্কা দিয়েছে বলো? আকাশ আপন মনে ঘটনাটা চিন্তা করে আকাশের মা আবারও আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি রে আকাশ, আবার কি চিন্তা করতে শুরু করলি? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো, বল না, মেয়েটিকে যে গাড়ি ধাক্কা দিয়েছে সেই গাড়ি ড্রাইভারকে কি ধরতে পেরেছিস? না মা, এখনও তো ধরা যায়নি, তবে খুব শীঘ্রই ধরে ফেলবে। আর তুই এই বিষয়ে আমাকে বলতে তো পারিস নাকি? তুই থাকতে সব তথ্য নীলা থেকে জানতে হয়েছে। আচ্ছা মা, সরি। আমি এখন থেকে আর কোনো কথা আপনার থেকে আড়াল করব না। এবার আমি একটু ফ্রেশ হতে যাই মা। হ্যাঁ যা, আর শোন, ওই মেয়েটি তো এখন সুস্থ হয়েছে, আমাকে ওর সাথে কথা বলিয়ে দে। আমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর আমি আপনার সাথে ওই মেয়ের কথা বলিয়ে দিব। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশের মায়ের কথাটা শেষ হতে আকাশ দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। আকাশ নিজের রুমে ফিরে এসে সবার আগে শাওন নিতে চলে গেল। আকাশ শাওন নিচ্ছে আর আপন মনে নীলার কথা ভাবছে। নীলা মেঘার কপালে আঘাতের চিহ্ন দেখে ভেবেছে মেঘাকে হয়তো কোনো গাড়ি ধাক্কা দিয়েছে, আর সেটাই সে আকাশের মাকে এসে বলেছে। আকাশ নীলার কথা ভাবতেই মুচকি হেসে ফেল। আকাশ মুচকি হেসে ফেলে নিজের শাওয়ার শেষ করে নিজের রুমে ফিরে আসলো। আকাশ নিজের রুমে ফিরে এসে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে দ্রুত তৈরি হয়ে নিল। আকাশ তৈরি হয়ে খাবার খেতে চলে আসতেই আকাশের মা বলল, এই দেখ খোকা, আজ তোর পছন্দ সকল খাবার রান্না হয়েছে, এখন মন ভরে খাবার খেয়ে নে। আরে মা, এত খাবারের কি প্রয়োজন ছিল? আমি কি এত খাবার খেতে পারবো নাকি? আহা, সব খেতে পারবি না তো কি হয়েছে, অল্প অল্প করে খাবার খেয়ে নে। তাছাড়া আজ এক সপ্তাহ পরে তুই খাবার টেবিলে এসে বসেছিস, আজ তো তুই না করলে আমি শুনবো না তোর কথা। আচ্ছা মা, আমি যাচ্ছি। আপনিও না সবসময় আমাকে কেয়ার করার কথা বলে জ্বালাতন করতে থাকেন। নিজের একমাত্র ছেলের এমন মিষ্টি অভিমান দেখে আকাশের মা ভীষণ খুশি হয়ে গেল। আকাশের মা আকাশকে নিজের হাতে সকল খাবার বেড়ে দিল। আকাশের মা আকাশকে সকল খাবার বেড়ে দিতে আকাশ খাবার খাওয়া শুরু করলো। আকাশ খাবার খাচ্ছে আর নিজের মায়ের সাথে মন খুলে গল্প করছে। আকাশ সবসময় এমনভাবে খাবার খেতে খেতে নিজের মায়ের সাথে মন খুলে গল্প করে ও আড্ডা দিতে থাকে। এতে করে আকাশের মনটা শান্ত হয়ে যায়। আকাশ নিজের মায়ের সাথে বেশ খানিক সময় ধরে গল্প করে আড্ডা দিতে আকাশের খাবার খাওয়া শেষ হয়ে গেল। আকাশের খাওয়া শেষ হতেই আকাশের ফোনে একটা কল চলে আসলো। আকাশের ফোনটা বেজে উঠতেই আকাশ ফোনটা রিসিভ করলো আর বলল, আর কিছুক্ষণ অপেক্ষা করো, ওদের চারটাকে ভালো করে আপ্যায়ন করো, এর মধ্যেই আমি আসছি। আকাশ ফোনটা রেখে দিতেই আকাশের মা কিছুটা কৌতূহলী কণ্ঠে আকাশকে জিজ্ঞেস করলো, আকাশ কি হয়েছে, কে ফোন করেছে, আর চারটা মানে কি? আরে মা, সেসব আপনি বুঝতে পারবেন না। আমার অফিসের একটা বিষয়, আজ 4টা গাড়ি প্রোডাক্ট ডেলিভারি হবে, তো সেটা নিয়েই কথা বললাম। ও, তুইও না এমনভাবে কথা বলিস যে মনের মাঝে ভয় কাজ করে ওঠে। আরে ভয়ের কি আছে মা, জীবনের ধর্ম তো এটাই, আজ শুরু তো কাল শেষ। মানে এই আকাশ, তুই এসব কি পাগলের মতো কথা বলছিস? আমি তোর কোনো কথা মানে বুঝতে পারছি না। আরে মা, তেমন কিছু না, এমনিতেই বললাম আর কি। এখন আমাকে যেতে হবে, আমি আসছি। কিন্তু কেন আকাশ, এই মাত্রই তো তুই বাড়ি ফিরেছিস, এখন একটু বিশ্রাম কর, তারপর না হয় যাস। না মা, আমি এখন বিশ্রাম করলে হবে না, আমাকে এখনই যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। আকাশ তার মায়ের আর কোনো বারণ শুনল না, বরং দ্রুত সে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়লো। আকাশ নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের গাড়ি করে বেরিয়ে পড়লো। ওইদিকে আকাশের মা বারবার আকাশকে ডেকেছে, তবে আকাশের এখন জরুরি কিছু কাজ আছে। আকাশ যদি এখন না যায় তবে এসব কাজ আর হবে না, তাই এখনই আকাশকে যেতে হবে। আকাশ দ্রুত গাড়ি ড্রাইভ করতে লাগলো। আকাশের চোখে মুখে কিছুটা চিন্তার ছাপ দেখা যাচ্ছে, তবে এই চিন্তার মাঝেও যেন আজ আকাশের চোখে মুখে একটা বিজয়ের খুশি দেখা যাচ্ছে। আজ নিশ্চয়ই বড় কিছু হতে চলেছে। আকাশের গাড়িটা নির্দিষ্ট সময়ে তার অফিস থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা ফ্যাক্টরি গোডাউনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আকাশের গাড়িটা ফ্যাক্টরি গোডাউনের সামনে এসে দাঁড়িয়ে পড়তেই গোডাউনের ভেতর থেকে দুজন সেম পোশাক পরা লোক বেরিয়ে এসে আকাশে গাড়ির দরজাটা খুলে দিল। লোকগুলো গাড়ির দরজাটা খুলে দিতে আকাশ নিজের গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো। আকাশ নিজের গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে কারোর সাথে কোনো কথা না বলে গোডাউনের ভিতরে চলে গেল। আকাশ গোডাউনের ভিতরে প্রবেশ করতে গোডাউনের সকল দরজা বন্ধ হয়ে গেল। গোডাউনের সকল দরজা বন্ধ হওয়ার প্রায় ঘন্টাখানেক সময় পর
আকাশ গোডাউনের ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসতেই আকাশের মুখে একটা বিজয় হাসি চলে আসলো। আকাশ যেন আজ মহা খুশি, এতটা খুশি এর আগে আকাশকে দেখা যায়নি। আকাশ খুশি মনে নিজের গাড়িতে বসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাত 3টার দিকে আকাশ নিজের বাড়ি ফিরে আসলো। আকাশ নিজের বাড়ি ফিরে এসে কারোর সাথে কথাই বলল না, সে নিজের বিছানায় শুয়ে পড়ল। এই এক সপ্তাহ আকাশের চোখে বিন্দুমাত্র ঘুম ছিল না, তবে আজ আকাশের চোখে এক অন্যরকম শান্তি ঘুম চলে এসেছে। আকাশের মাথায় আজ আর কোনো চিন্তা নেই। স্যার উঠুন না, সকাল 11টা বেজে গেছে। আজ আপনি অফিসে যাবেন না? আজ তো অনেকগুলো মিটিংও আছে। স্যার, সকাল সকাল মেয়েলি কণ্ঠস্বর কানে আসতেই আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ নিজের চোখের পাতা মেলে তাকাতে দেখতে পেল মেঘা তার সামনে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। ঘুম ভেঙে যেতেই আকাশ নিজের চোখের সামনে মেঘাকে দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হয়ে গেল। আকাশ নিজের চোখ কষলে আবারও ভালো করে তাকাতে দেখতে পেল তার সামনে মেঘা নয় বরং নীলা দাঁড়িয়ে আছে। আকাশ নীলাকে তার বেডরুমে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওহ নীলা, আমি তোমাকে কতবার বলেছি এমনভাবে আমার বেডরুমে তুমি আসবে না, তবুও তুমি আমার কথা অমান্য করে আমার বেডরুমে চলে আসো। সরি স্যার, আপনাকে আমি অনেকবার বাহিরের থেকেই ডেকেছি, তবে আপনার কোনো সারা শব্দ না পেয়ে আমি বেডরুমে প্রবেশ করেছি। আচ্ছা ঠিক আছে, এখন বলো আমাকে কেন ডেকেছো, কি সমস্যা হয়েছে আবার? স্যার তেমন কোনো সমস্যা তো হয়নি, তবে স্যার আজকে আপনি অফিসে যাবেন না? আজ তো আমাদের অনেকগুলো মিটিং করতে হবে। ও হ্যাঁ, ভালো কথা মনে করে দিলে, আমি তো ভুলেই গিয়েছিলাম মিটিংয়ের কথা। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়েস স্যার। নীলাকে নিজের বেডরুমে বসিয়ে রেখেই চলে গেল ফ্রেশ হতে। নীলা এর আগেও অনেকবার আকাশের বেডরুমে এসেছে, তবে সমস্যা হলো নীলা আকাশের বেডরুমে এসে সকল জিনিসপত্র ঘেঁটে দেখার চেষ্টা করছে, যেটা আকাশের মোটেও পছন্দ নয়। আকাশের কথা হচ্ছে তার বেডরুমে অন্য কেউ আসতে পারবে না, কিন্তু কে শোনে কার কথা? নীলাকে হাজারবার বারণ করার পরও নীলা সেই আকাশের বেডরুমে চলে আসবে। আকাশ প্রায় 5 মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে রুমে ফিরে আসতেই দেখতে পেল নীলা আকাশের ফ্যামিলি অ্যালবাম নিয়ে বসে আছে। নীলার হাতে আকাশের ফ্যামিলি অ্যালবাম দেখে আকাশ কিছুটা অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই নীলা, তুমি আমার ফ্যামিলি অ্যালবাম নিয়ে কি করছো? আকাশের প্রশ্নটা শুনে নীলা কিছুটা চমকে উঠল আর আকাশের দিকে দৃষ্টিপাত করে খানিক ভয় পেয়ে গিয়ে বলল, স্যার তেমন কিছু না, আমি তো এমনিতেই একটু দেখছিলাম, তাছাড়া আর কিছু না। বুঝেছি, এই অ্যালবাম যেখানে ছিল সেখানেই রেখে দাও, আর এখনই তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। স্যার আপনার সাথেই গাড়িতে যাই? একদম না, আমি পরে আসছি, আর তুমি এখনই যাবে গাড়িতে, যাও। আকাশের ভারী কণ্ঠে বলা কথাটা শুনে নীলা কিছুটা নিশ্চুপ হয়ে গেল। আকাশ এর আগেও নীলার উপর চিল্লাচিল্লি করেছে, আর আকাশ যখন নীলার উপর রেগে যায় তখন নীলা নিজেই নিজের ভুলটা বুঝতে পেরে নিশ্চুপ হয়ে যায়। আজও তার বিপরীত হলো না। নীলা নিশ্চুপ হয়ে আকাশের সামনে দিয়ে আকাশের বেডরুম থেকে বেরিয়ে চলে গেল। নীলা আকাশের বেডরুম থেকে বেরিয়ে চলে যেতে আকাশও নিজের রুম থেকে বেরিয়ে গেল। আকাশ নিজের রুম থেকে বেরিয়ে আবার খাবার টেবিলে এসে বসে সকালের নাস্তা খেতে শুরু করলো। আকাশ খাবার টেবিলে বসে নাস্তা করছে, ওইদিকে আকাশের মা খাবার টেবিলের দিকে এগিয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে অভিমানী কণ্ঠে বলল, আকাশ তোর সমস্যা কোথায়? তুই সবসময় নীলার সাথে এমনভাবে কথা বলিস কেন? জানিস তার কথা শুনে নীলা কষ্ট পায়। নীলা কষ্ট পেলে আমার কি? তাছাড়া আমি তো নীলাকে বলিনি আমার বেডরুমে এসে আমার বেডরুমের জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করতে। সে নিজের কাজকর্মের জন্য কষ্ট পায়, এতে আমার কিছু করার নেই। হ্যাঁ আমি জানি নীলা একটু ঘাটাঘাটি করে, তবে মেয়েটার মন অনেক ভালো। তুই অহারকে এমনভাবে কথা শোনাবি না আকাশ, আমি তোকে বারণ করে দিচ্ছি। আচ্ছা মা, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। এখন নাস্তাটা তো শেষ করি। আকাশ দ্রুত সকালের নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে আকাশ একে একে অফিসের কাজ করতে লাগলো, সেই সাথে বিভিন্ন মিটিং করতে লাগলো। নীলাও আকাশের সাথে আছে আর আকাশকে তার সকল কাজে সাহায্য করে চলেছে। বিকেল 5টার দিকে আকাশের অফিসের সকল কাজ শেষ হলো। আকাশের অফিসের সকল কাজ শেষ হতেই আকাশ নিজের কেবিনে এসে বসে একটু বিশ্রাম করছে। আকাশ বিশ্রাম করার এক পর্যায়ে কেন যেন আকাশের ফোনের কথা মনে পড়ে গেল। আকাশ নিজের পকেট থেকে ফোনটা বের করে অন করতে যা দেখতে পেল তা দেখার জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না। আকাশ দেখতে পেল একটা অপরিচিত নাম্বার থেকে প্রায় 125টা ফোন কল এসেছে তার ফোনে। এতগুলো ফোন, তাও আবার একটা অপরিচিত নাম্বার থেকে এসেছে। এই বিষয়টা আকাশের ঠিক মাথায় আসছে না। আকাশের মন বলছে মেঘা তাকে ফোন করেছে হয়তো, কিন্তু
কি এমন বিপদ হলো যে মেঘা তাকে এতবার ফোন করলো? আকাশ নিজের ফোনটা হাতে নিয়ে আপন মনে ছাইপাশ কথা চিন্তা করতে লাগলো। আকাশ আপন মনে ছাইপাশ চিন্তা করতেই আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা থেকে অন্য সকল চিন্তা ঝেড়ে ফেলল। আকাশ নিজের মনকে শান্ত করে এই অপরিচিত নাম্বারে ফোন ডায়াল করতে ফোনের ওপার থেকে কলটা রিসিভ করা হলো। আকাশের ফোনটা রিসিভ হতেই আকাশ বলে উঠল, হ্যালো, কে বলছেন? আমি মেঘা। আপনি এখন কোথায় আছেন? আরে মেঘা, আপনি হঠাৎ আমাকে কল করলেন, সব ঠিক আছে তো নাকি? আকাশ, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি এখন কোথায় আছেন। আমি তো আমার অফিসে আছি, কিন্তু কেন? আপনাকে আমি একটা অ্যাড্রেস সেন্ড করছি, আপনি কি 1 ঘন্টার মধ্যে আসতে পারবেন? না, আসলে 1 ঘন্টার মধ্যে আসা তো সম্ভব নয়, তবে হ্যাঁ, আমি 30 মিনিটের মধ্যে আসতে পারবো, পথ যতটাই না দূরত্বের হোক। আমি অ্যাড্রেস সেন্ড করছি। মেঘা নিজের বলা কথাটা শেষ করার সাথে সাথে ফোনটা কেটে দিল। মেঘা ফোনটা কেটে দিতেই আকাশের ঠোঁটের কোণে মুচকি হাসি রেখা ফুটে উঠল। আকাশ যদিও জানে না যে মেঘা তাকে এমন জরুরিভাবে কেন ডাকছে, তবে হ্যাঁ, আকাশ এটা ভেবে খুশি যে মেঘা সাধারণ জীবনে ফিরে আসার মতোই আকাশের সাথে ফোনে কথা বলেছে। আকাশ আপন মনে মেঘার কথা চিন্তা করতে হঠাৎ করে আকাশের ফোনে একটা মেসেজ চলে আসলো। আকাশ নিজের ফোনে আসা মেসেজটা দেখে আর বিন্দুমাত্র অপেক্ষা করলো না। আকাশ নিজের কেবিন থেকে বেরিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল মেঘার দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে। মেঘার দেওয়ার ঠিকানা অনুযায়ী মেঘা আকাশের সাথে দেখা করার জন্য একটা কফি শপে অ্যাড্রেস সেন্ড করেছে। আর এই কফি শপের দূরত্ব আকাশের অফিস থেকে খুব বেশি দূরে নয়, বলতে গেলে প্রায় 40 থেকে 50 মিনিটের পথ। তবে আকাশ যেহেতু মেঘাকে কথা দিয়েছে 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তাই আকাশ নিজের কথা রাখতে আরও দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে লাগলো। আকাশের গাড়ি প্রায় 35 মিনিট সময় পরে কফি শপের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আকাশের গাড়িটা কফি শপের সামনে এসে দাঁড়িয়ে পড়তেই আকাশ গাড়ি থেকে নেমে কফি শপের ভিতরে প্রবেশ করলো। আকাশ কফি শপের ভিতরে প্রবেশ করে মেঘাকে এদিক ওদিক খুঁজতে লাগলো। আকাশ ভালোভাবে পুরো কফি শপের ভিতরে খুঁজতেই আকাশের চোখ পড়ল কফি শপের একদম শেষের দিকের একটাই টেবিলে। মেঘা বসে আছে আনমনে। আকাশ মেঘাকে কফি শপের শেষের দিকে টেবিলে এমনভাবে বসে আনমনে বসে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে দ্রুত মেঘার টেবিলের দিকে ছুটে চলে গেল। আকাশ মেঘার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে মেঘাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, ম্যাম, আপনার জন্য কি কোল্ড কফি অর্ডার করব নাকি একটু হট কফি হলেও চলবে? আকাশের কণ্ঠস্বর কানে আসতে মেঘার ঘোর কেটে গেল। মেঘা আকাশের দিকে তাকিয়ে বসা থেকে উঠে পড়ে কান্না করে দিয়ে দুম করে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘা আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। এইদিকে আকাশ ভুল করেও ভাবতে পারেনি যে মেঘা তাকে দেখে এমনভাবে কান্না করে ফেলবে। তাছাড়া মেঘার কান্নার শব্দে কফি শপে থাকা অন্য সকল লোক মেঘার আর আকাশের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে শুরু করেছে। আকাশ বিষয়টা বুঝতে পেরে মেঘাকে উদ্দেশ্য করে বলল, আহা, আপনি এমনভাবে কান্না করছেন কেন? দেখুন সকলে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাকে বলুন না, কি সমস্যা হয়েছে? আকাশ প্লিজ, আপনি কোনো কথা বলবেন না, আমাকে একটু নিজের মনটা হালকা করতে দিন। আকাশ মেঘার কথাটা শুনে মুচকি হেসে ফেলল আর মেঘার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। তবে মেঘার কান্নার কথাটা যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না, বরং মেঘা আরও শব্দ করে কান্না করছে। আকাশ এই কফি শপের ম্যানেজারের দিকে তাকিয়ে বাকি লোকজনদের চলে যাওয়ার জন্য ইশারা করলো। আকাশের ইশারা শুনে ম্যানেজারও ঠিক তাই করলো। কফি শপের সকল লোকজন চলে যেতে আকাশ মেঘাকে উদ্দেশ্য করে বলল, মেঘা, এবার কান্না বন্ধ করুন প্লিজ। আমাকে একটু পরিষ্কার করে বলুন যে আপনি কেন এভাবে কান্না করছেন, কি সমস্যা হয়েছে? বলেছি, তার আগে আমাকে বলুন যে আপনি কি আজকের সকালে নিউজটা দেখেছেন? নিউজ? হঠাৎ করে নিউজ কেন দেখব? তাছাড়া আমার সারাদিন অনেক কাজ পড়ে থাকে, সেসবের মাঝে আমি একদমই সময় পাই না নিউজ দেখার। আপনি বলুন না, কি নিউজ এসেছে? আকাশের কথাটা শুনে মেঘা দ্রুত নিজের ফোন বের করে আকাশের সামনে কিছু ছবি আর পেপার কাটিং রাখলো। আকাশ পেপার কাটিং আর নিউজের ক্লিপ দেখে একদম শকড হয়ে গিয়ে মেঘার দিকে তাকিয়ে বলল, আল্লাহ, এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আমি যেই 4 জনের কথা বলেছি, দেখুন ওরাই সেই 4 জন যারা এখন আর বেঁচে নেই। আর অবাক করার বিষয় হচ্ছে হাওলাদারদের সাথেও ঠিক তাই করা হয়েছে যা আমার সাথে করা হয়েছিল। দেখুন না আপনি রিপোর্টটা। মেঘার কথা মতো আকাশ একে একে সম্পূর্ণ রিপোর্ট ভালোভাবে দেখে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন কর্মফল কাকে বলে? এদের সাথে একদম ঠিক হয়েছে। এই সমাজে ওদের থাকা একদমই উচিত ছিল না। ওদের সাথে
যা হয়েছে একদম উচিত হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন তা তো ঠিক আছে, কিন্তু এই কাজটা কে করেছে আকাশ? আমি শুধুমাত্র সেটা জানতে চাই। যেই করেছে ভালোই তো করেছে। এখন কে করেছে সেসব নিয়ে চিন্তা করার সময় আছে নাকি? ছাড়ুন তো সব। তাছাড়া এসব নিয়ে এখন যত বেশি চিন্তা করবেন তত বেশি মন খারাপ হবে। তাই সকল চিন্তা ঝেড়ে ফেলুন মাথা থেকে। না আকাশ, আমি এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবো না। তাছাড়া আমি জানি এই কাজটা কে করেছে, শুধুমাত্র তার মুখ থেকে সত্যিটা জানতে চাই আমি। মেঘা নিজের কথাটা শেষ করতেই আকাশের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মেঘা আকাশের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই আকাশের মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। আকাশ মেঘার চোখের দিকে খানিক সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর মেঘার দিক থেকে নিজের চোখ সরিয়ে নিল। আকাশ মেঘার দিক থেকে নিজের চোখ নামিয়ে নিতে মেঘা আকাশকে উদ্দেশ্য করে কিছু একটা শক্ত গলায় আবারও বলে উঠল। আকাশ, আমি সত্যিটা জানতে চাই শুধু, ব্যাস। আর একটা কথা সব সময় মনে রাখবেন, সত্যি যদি আমি নিজে খুঁজে বের করি তাহলে অনেক বেশি দুঃখ পাবো, এই ভেবে যে আপনি আমাকেও বিশ্বাস করতে পারেন না। মেঘার কথাটা শেষ হতেই আকাশ কোনো কথা না বলে দুম করে মেঘার বাহুজোড়া নিজের শক্ত হাতে চেপে ধরল। আকাশ মেঘার বাহুজোড়া শক্ত করে চেপে ধরে মেঘাকে নিজের দিকে কিছুটা টেনে নিয়ে আসলো। মেঘা আকাশের দিকে এগিয়ে এসে কিছুটা অপ্রস্তুত হয়ে আকাশের চোখের দিকে তাকালো। মেঘা আকাশের চোখের দিকে তাকিয়ে দেখতে পেল আকাশের চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে আছে। আকাশের চোখের দিকে তাকাতেই যেন মেঘার কলিজাটা প্রায় শুকিয়ে গেছে। আকাশ মেঘার চোখের দিকে খানিক সময় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে মেঘাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি করেছি। আর কি করব? আপনিও আপনার বাবা আমাকে অনুরোধ করে আইনের আশ্রয় নিতে বারণ করেছেন। এখন ন্যায় বিচারের জন্য আমি বা আর কি করতাম? তাছাড়া ওরা চারজন এই সমাজে থাকলে সমাজটা আরও খারাপ করে দিত, যেই কারণে আমি নিজ দায়িত্বে সমাজটা পরিষ্কার করেছি। আকাশের কথাটা শুনে মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘা আগে থেকেই বুঝতে পেরেছে যে এই কাজটা আকাশের দ্বারাই হয়েছে, তাই তো মেঘা এই নিউজটা দেখে সবার আগে আকাশকে ফোন করেছে। মেঘা আকাশের চোখের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, আমি জানতাম আপনি এই কাজটা অন্য কেউ কখনো করতে পারবে না। আমি নিউজটা দেখে ভীষণ খুশি হয়েছি আকাশ, আজ আমি মন থেকে প্রশান্তি পাচ্ছি। মেঘার কথাটা শুনে আকাশের রাগটা শান্ত হয়ে গেল। আকাশের চোখজোড়া আবারও সেই আগের মতো শান্ত হয়ে গেল। আকাশের চোখজোড়া শান্ত হয়ে যেতেই আকাশ নিজের চোখজোড়া বন্ধ করে ফেলল। আকাশ নিজের চোখজোড়া বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আকাশ দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলল, জি, আমাদের এখন আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের সকল চিন্তা দূর হয়ে গেছে। এখন আপনি নিজের জীবনে কোনো বাধা ছাড়াই নতুনভাবে শুরু করতে পারবেন। আমার এই নতুন জীবনের পেছনে সব থেকে বড় অবদান আপনার। আজ আপনি যদি আমার পাশে না থাকতেন তবে হয়তো আমি কখনো নিজের জীবন নতুন করে গোছানোর কথা কল্পনাও করতে পারতাম না। আজ আমি সত্যিই ভীষণ খুশি। বুঝেছি। এখন চলুন আপনাকে আপনার বাড়ি অবধি পৌঁছে দেই। আমাকেও তো বাড়ি ফিরতে হবে। জি চলুন। আকাশ মেঘাকে নিজের সাথে করে নিয়ে সোজা কফি শপ থেকে বেরিয়ে গিয়ে চলে গেল মেঘার বাড়ির উদ্দেশ্যে। আকাশ মেঘাকে নিজের গাড়িতে উঠিয়ে দিয়ে আপন মনে গাড়ি ড্রাইভ করতে লাগলো। এদিকে মেঘা আকাশের পাশের সিটে বসে বারবার আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। মেঘার মনে আকাশকে নিয়ে নানা ধরনের চিন্তা কাজ করছে। এই আকাশ যদি মেঘার জীবনে থাকতো তবে মেঘার জীবনটা একদম বদলে যেত। তাছাড়া আকাশের মতো মানুষের দেখা আজকাল এই সমাজে খুব একটা পাওয়া যায় না, যেখানে কোনো স্বার্থ না থাকার পরও আকাশ মেঘাকে এমনভাবে সাহায্য করে গেছে। আকাশের এমন সাহায্যের কথা মেঘা কখনোই ভুলতে পারবে না। আকাশ গাড়ির সামনের দিকে তাকিয়ে এক ধ্যানে ড্রাইভ করে চলেছে, আর এইদিকে মেঘা আকাশের দিকে আর চোখে তাকিয়ে আপন মনে নানা ধরনের চিন্তা করছে। আকাশ বেশ খানিক সময় নিশ্চুপ হয়ে গাড়ি ড্রাইভ করতে আচমকা আকাশ সকাল নীরবতা ভেঙে মেঘাকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা মেঘা, আপনি কি কোনো কিছু চিন্তা করছেন? মানে আপনার মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে যে আপনি কোনো একটা বিষয় নিয়েই এখন অতিরিক্ত চিন্তা করছেন। আকাশের কথাটা কানে আসতেই মেঘার ঘোর কেটে গেল। মেঘা খানিক কেঁপে উঠে আকাশের দিকে দৃষ্টিপাত করে মৃদু কণ্ঠে বলল, না তো, আমি কি নিয়ে চিন্তা করতে যাব? আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, ঠিক থাকলে তাহলে আপনার কপালে এখনো চিন্তার ভাঁজ কেন দেখা যায়? আরে আকাশ, আপনি না সবকিছু নিয়েই একটু বেশি সিরিয়াস থাকেন। এত কিছু নিয়ে চিন্তা করলে চলবে না, ওকে?
আমি এখন একদম ঠিক আছি। আমাকে শুধুমাত্র বাড়ি অবধি পৌঁছে দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে, সরি। আপনি যদি আমার উপর কোনো কারণে রেগে থাকেন তো। আকাশ আর কোনো কথা বলল না। আবারও নিশ্চুপ হয়ে গিয়ে আকাশ নিজের গাড়ি ড্রাইভ করতে লাগলো। নির্দিষ্ট সময়ের মধ্যেই আকাশের গাড়িটা মেঘার বাড়ির সামনে এসে পৌঁছে গেল। আকাশের গাড়িটা মেঘার বাড়ির সামনে এসে পৌঁছে যেতেই মেঘা আকাশের গাড়ি থেকে নেমে পড়ে আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আমার সাথে বাড়িতে যাবেন নাকি এখান থেকে চলে যাবেন? আপনার কি ইচ্ছে? আমি এখান থেকে চলে গেলে আপনি খুশি হবেন নাকি আপনার সাথে বাড়িতে গেলে খুশি হবেন? সত্যি বলবো? হ্যাঁ মিথ্যা? হ্যাঁ মিথ্যা এমনিতেও আমি পছন্দ করি না। চলুন না আমার সাথে প্লিজ। আপনি আমার সাথে গেলে আমি অনেক খুশি হব। মেঘা নিজের কথাটা শেষ করতেই আকাশ মুচকে একটা হাসি দিয়ে নিজের গাড়ি থেকে নেমে পড়ল। আকাশ নিজের গাড়ি থেকে নেমে পড়ে মেঘার সাথে মেঘার বাড়িতে চলে গেল। আকাশ মেঘার বাড়িতে এসে মেঘার বাবা মায়ের সাথে দেখা করে অনেকটা সময় ধরে গল্প করে চা কফি খেয়ে মেঘার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো। আকাশ নিজের বাড়িতে ফিরে এসে নিজের রুমে এসে বসে বসে আপন মনে মেঘার কথা চিন্তা করতে লাগলো। আকাশ মেঘার কথা চিন্তা করতে করতে আকাশের মুখে মুচকি হাসি রেখা ফুটে উঠল। আকাশ নিজেও জানে না যে মেঘার কথা ভাবতে তার এত ভালো লাগে কেন। তবে আকাশ এতটুকু ঠিক বুঝতে পারে যে মেঘাকে নিয়ে চিন্তা করলে তার মনের মাঝে একটা অদ্ভুত রকম প্রশান্তি চলে আসে, যে প্রশান্তিটা আকাশ কখনোই নিজের থেকে দূরে যেতে দিতে চায় না। আকাশ নিজের রুমে বসে বেশ খানিক সময় মেঘার কথা চিন্তা করতে আচমকা আকাশের ফোনে মেঘার ফোনটা চলে আসলো। আকাশের ফোনে মেঘার ফোন আসতে আকাশ নিজের ফোনটা রিসিভ করে মেঘাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মেঘা বলুন, আপনার কি অবস্থা? কি করছেন এখন? আর কি করব, এমনিতেই কেন যেন ভালো লাগছে না আমার, তাই ভাবলাম আপনার সাথে একটু ফোনে কথা বলে নেই। তো বলুন কথা, কে বারণ করেছে? বলতে তো চাই অনেক কথা, তবে আমার অতীত আমাকে বাধা দিচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। মানে আপনার অতীত আপনাকে বাধা দিচ্ছে মানে কি? মানেটা কি আপনি বুঝতে পারছেন না? আমার জীবন তো এখন আর সেই সাধারণ জীবন নেই। আমার জীবনে এখন একটা আলো ছায়া নেমে গেছে, যেই কারণে আমি চাইলেও কারোর সাথে মন খুলে কথা বলতে পারছি না। আকাশ, মেঘা আমি আপনাকে আগেই বলেছি এটা একটা অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট সবার জীবনে আসতে পারে, তাই বলে কি নিজের জীবনকে থামিয়ে দিতে হবে নাকি? আপনি এই বিষয়টা যত সহজভাবে দেখছেন আসলে এতটা সহজ নয়। আমি একজন নারী, আর একজন নারীর জীবনে এই বিষয়টা খুব বেশি প্রভাব ফেলে। আমি একজন পুরুষ হয়ে যদি সব কিছু সাধারণভাবে নিতে পারি, তবে আপনি কেন পারবেন না? আর একটা কথা, জীবনের অতীত বদলানো আমাদের হাতে না থাকলেও ভবিষ্যৎ সুন্দর করাটা আমাদের হাতেই আছে। আকাশ মেঘার সাথে ফোনে কথা বলে কোনো মতে মেঘাকে মানসিকভাবে সাপোর্ট দিতে চেষ্টা করছে, যাতে করে মেঘা এই সময়ে মানসিকভাবে ভেঙে না পড়ে আর নিজের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। আকাশ মেঘার সাথে অনেকটা সময় ধরে ফোনে কথা বলল। মেঘা যখন আকাশের সাথে ফোনে কথা বলে তখন মেঘার কথা বলার ধরন অনেকটাই পরিবর্তন চলে আসে। মেঘা একদম স্বাভাবিক জীবনে চলে আসে, আর মেঘাকে এমনভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসাটাই আকাশের প্রথম ও প্রধান লক্ষ্য। আকাশ মেঘার সাথে অনেকটা সময় ধরে ফোনে কথা বলার পর ফোন রেখে দিল। আকাশ ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নিজের অফিসে চলে গেল। আকাশ নিজের অফিসে চলে এসে মেঘাকে ফোন করলো। আকাশ মেঘাকে ফোন করতে মেঘা দ্রুত আকাশের ফোনটা ধরল। মেঘা আকাশের ফোনটা রিসিভ করতেই আকাশ মেঘাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, হ্যালো মিস মেঘা, কি খবর আপনার? এই তো ভালোই, আপনার কি খবর? এই তো চলছে সব ঠিক। তা আপনারা গ্রামের বাড়ি যাবেন কবে? কেন বলুন তো, আমি গ্রামের বাড়ি চলে গেলে কি খুব ভালো হয়? আরে আমি সেটা কখন বললাম, আমি তো এমনিতেই জানিয়ে চাইলাম শুধু। তাছাড়া আপনার বাবা ও আপনি বললেন তো গ্রামের বাড়ি চলে যাবেন, তাই আর কি জিজ্ঞেস করলাম। বাড়ি যাওয়াটা জরুরি ছিল, তবে এখন তো আর কোনো সমস্যা নেই, তাই ভাবছি শহরেই থেকে যাব। সেটাও করা যায়। তাছাড়া আপনি গ্রামে চলে গেলে আপনার সাথে দেখা করতে সমস্যা হয়ে যাবে তো আমার। কেন? আমার সাথে কেন দেখা করবেন? আমি আপনার কে যে আমার সাথে আপনি দেখা করতে হবে? কেউ না, আবার সকল কিছুই। আকাশ মেঘার সাথে আরও কিছুটা সময় ফোনে কথা বলার পর আচমকা আকাশের চোখ পড়ল নীলার দিকে। আকাশ নীলার দিকে তাকাতে দেখতে পেল নীলা আকাশের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আকাশ নীলাকে এমনভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গেল, আর ফোনটা রেখে দিয়ে নীলাকে উদ্দেশ্য করে আকাশ বলল, কি ব্যাপার নীলা, তুমি এখন কেবিনে আসলে? এই তো স্যার, একটু আগেই যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন।
নীলার কণ্ঠস্বর শুনতেই আকাশের আর বুঝতে বাকি থাকলো না যে নীলার মন ভালো নেই। নীলা হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব বেশি আপসেট আছে। আকাশ নীলার মলিন কণ্ঠস্বর শুনতে নীলাকে জিজ্ঞেস করলো, নীলা, তুমি ঠিক আছো তো? তোমার কথাগুলো আজ এমন শোনাচ্ছে কেন? আসলে স্যার, আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, এই কারণেই হয়তো কণ্ঠস্বর এমন শোনাচ্ছে। এটা কেমন কথা নীলা? তোমার শরীর ভালো নেই তো তুমি এই অবস্থায় অফিসে কেন এসেছো? তুমি বাড়িতে থেকে বিশ্রাম নিতে পারো তো নাকি? হ্যাঁ স্যার, আমিও সেটাই বলতেই এসেছিলাম। ওকে ফাইন, তুমি এখন বাড়ি চলে যাও। আর শোনো, যে কোনো সমস্যায় তুমি আমাকে বা আমার মাকে কল করতে পারো। পরিপূর্ণ সুস্থ হবার পরে তুমি অফিস জয়েন করবে, কেমন? ওকে স্যার। নীলার বেশি কোনো কথা না বলে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেল। নীলা আজ অনেক বছর ধরে আকাশের অফিসে চাকরি করে, যে কারণে নীলা এখন সাধারণ অফিসের কর্মচারী থেকেও অনেক বেশি কাছের হয়ে গেছে আকাশ ও তার পরিবারের কাছে। আকাশ নীলাকে চলে যেতে বলে নিজের অফিসের সকল কাজ সামলাতে লাগলো। আজ আকাশ একটু দ্রুত গতিতে নিজের সকল কাজকর্ম শেষ করার চেষ্টা করছে, কারণ আজ বিকেলে মেঘার সাথে দেখা করতে যাবে আকাশ। আকাশ নিজের ভাবনা মতো দ্রুত নিজের কাজ শেষ করে বিকেল ঠিক 5টার দিকে আকাশ নিজের অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেল মেঘার সাথে দেখা করতে। আকাশ মেঘার সাথে দেখা করতে ঠিক গতকালে সেই কফি শপে চলে আসলো। আকাশ কফি শপে চলে আসতে দেখা পেল মেঘা গতকালের মতো আকাশের আসার অনেক আগে কফি শপে এসে বসে আছে। আকাশ মেঘাকে কফি শপে দেখে মুচকি একটা হাসি দিয়ে মেঘার দিকে এগিয়ে গেল। আকাশ মেঘার দিকে এগিয়ে গিয়ে মেঘার টেবিলে এসে বসে পড়ে। মেঘার দিকে একটা বুকে এগিয়ে দিতেই মেঘার ঘোর কেটে গেল। মেঘা আকাশের দিকে দৃষ্টিপাত করে আকাশকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে এসেছেন? হ্যাঁ, সরি আজও লেট হয়ে গেল আসতে। না, সমস্যা নেই, আমিও সবে মাত্রই এসেছি। তো কি অর্ডার করব? কি খাবেন আপনি? আমি কিছু খাবো না, আমি একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। যদি আপনি আমার প্রশ্নের সত্যি উত্তর দেন তো। মেঘার বলা কথাটা শুনে আকাশ কিছুটা অবাক হয়ে গেল। আকাশ মেঘার বলা কথাটার মানে ঠিক বুঝতে পারল না। আকাশ কিছুটা চিন্তায়ও পড়ে গেল, এই ভেবে যে মেঘা আচমকা কি জরুরি কথা বলতে চাইছে। মেঘার বলা কথাটা শোনার পর আকাশের মনের মাঝে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হতে লাগলো। আকাশ কিছু সময় নিশ্চুপ হয়ে থাকতেই মেঘা আকাশকে উদ্দেশ্য করে বলল, তো এখন কি প্রশ্নগুলো করতে পারি আমি? হ্যাঁ, জিজ্ঞেস করুন। আপনি যে আমার এত খেয়াল রাখেন, আমার কথা চিন্তা করেন, আমার জন্য এতটা করলেন, এসব কিছু কি আমার প্রতি আপনার দয়া নাকি অন্য কিছু? আমাকে সত্যিটা বলে দিবেন। এসব দয়া না অন্য কিছু। তাছাড়া আপনাকে দয়া করার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। বুঝতে পেরেছি। আপনি কি আমাকে পছন্দ করেন? মেঘার প্রশ্নটা শুনে আকাশ কিছুটা নিশ্চুপ হয়ে গেল। আকাশে এমন নীরবতা দেখে মেঘা খানিক অদ্ভুতভাবে হেসে ফেলল। আকাশ অদ্ভুতভাবে হেসে ফেলে আবারও আকাশকে জিজ্ঞেস করল, কি হলো, এমনভাবে নীরব হয়ে গেলেন কেন? একজন ধর্ষিতা নারীকে কি আপনার মতো কেউ ভালোবাসতে পারে বা পছন্দ করতে পারে? এই প্রশ্নটা একটা হাস্যকর প্রশ্ন। তবু আমি জানতে চাই, বলুন আমাকে। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আর কিছু জানতে চান? আকাশের উত্তরটা শুনে মেঘা ভীষণ রকম অবাক হয়ে গেল। আকাশের মতো একজন সফল বিশিষ্ট ব্যবসায়ী কি করে একজন ধর্ষিতা মেয়েকে পছন্দ করতে পারে, আর কি করে বা ভালোবাসতে পারে? এটা তো নিছকই দয়া ছাড়া আর কিছুই না। মেঘা আপন মনে কিছু একটা চিন্তা করে আকাশের চোখের দিকে তাকালো। মেঘা আকাশের চোখের দিকে তাকিয়ে দেখতে পেল আকাশের চোখের কোণে নোনা জল টলমল করছে। মেঘা আকাশের চোখের মাঝে তো নিজের জন্য এক নিঃস্বার্থ ভালোবাসা দেখতে পাচ্ছে। তবে মেঘা কখনোই চায় না এই ভালোবাসাকে গ্রহণ করে আকাশের সুন্দর জীবনটা নষ্ট করতে। তাছাড়া মেঘা একজন ধর্ষিতা নারী। আজ আকাশ হয়তো ভালোবাসায় অন্ধ, তবে একটা সময় আকাশের এই ভালোবাসার চোখে ঠিক আলো ফিরে আসবে, আর তখন আকাশ আর মেঘাকে না চাইতেও পারে। তার থেকে ভালো এখনই দূরে সরে যাওয়া। মেঘা আপন মনে কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশকে উদ্দেশ্য করে বলল, হাসালেন মিস্টার আকাশ চৌধুরী। একজন ধর্ষিতা মেয়েকে শুধুমাত্র দয়া করা যায়, তবে তাকে নিয়ে সারা জীবন এক ছাদের নিচে থাকা যায় না। থাকা যায় কি যায় না সেটা তো আমার উপর ছেড়ে দিন। আর আমি তো আপনার সমস্যাকে নয়, বরং আপনাকে ভালোবাসি। আমার কাছে আপনার অতীতের কোনো গুরুত্ব নেই। এইসব নাটক বা সিনেমার ডায়লগে এসব নাটক সিনেমার ডায়লগ আমার সামনে ঝাড়বেন না দয়া করে। আমি এসব ডায়লগ শুনতে চাই না আকাশ। আমি আপনাকে সহজভাবে বলে দিচ্ছি, আপনি আর কখনো আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। নীলা অনেক ভালো মেয়ে, আপনার জন্য পারফেক্ট। তাছাড়া নীলা আপনাকে অনেক ভালোবাসে। আমি চাই আপনি নীলাকে নিয়ে চিন্তা করুন, আমার প্রতি আর দয়া দেখাতে হবে না আপনাকে।
মেঘার কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে উঠল। আকাশ এমনভাবে হাসছে যেন পাগলের মতো হাসতে হাসতে বসা থেকে উঠে পড়ল। আকাশ বসা থেকে উঠে পড়তেই মেঘার মনে মাঝে কু ডেকে উঠল। আকাশের মুখে থাকা এই হাসিটা কোনো সাধারণ হাসি না। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বেশ কিছু সময় হাসার পর আচমকা আকাশের হাসিটা থমকে গেল। আকাশ নিজের হাসি বন্ধ করে মেঘাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, আপনি ভাবলেন কি করে আমি আপনার মতো, যাকে কখনোই আমি অন্য চোখে দেখিনি, যাকে আমি কখনো স্বপ্নেও নিজের পাশে কল্পনা করিনি, তাকে আমি আমার জীবনে নিয়ে আসবো কিভাবে সম্ভব? আকাশ, আপনি ভুল করছেন। নীলাকে এড়িয়ে গেলে একটা সময় এটা নিয়েই আপনার আফসোস থেকে যাবে। আমার আফসোস তো এখনই শুরু হয়ে গেছে। সমস্যা নেই, আপনার বাদবাকি কথা আমি রাখবো। আজকের পর থেকে আমি আর কখনোই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, আর না আপনার সামনে আসব। তবে কি? আমি বাকিটা জীবন আপনাকে ভালোবেসে যাব। আসছি মিস মেঘা, ভালো থাকবেন আশা করি। আকাশ আর একটা কথাও বলল না। হনহন করে মেঘার সামনে দিয়ে আকাশ চলে গেল। আকাশ মেঘার সামনে দিয়ে চলে যেতে মেঘা কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। মেঘা হয়তো এখনও কল্পনা করতে পারেনি আকাশ এমন কিছু বলবে তাকে। কিন্তু যত যাই হোক না কেন, সত্যি তো এটাই যে মেঘা নিজেও আকাশের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আকাশের সকল কিছুই মেঘার ভীষণ পছন্দ। মেঘা নিজেও চাই আকাশের মতো একজন মানুষের সাথে নিজের জীবনে বাকিটা পথ চলতে। তবে সেটা কি সম্ভব? মেঘার জীবনে এই বিষাক্ত অতীত কখনোই মেঘার জীবনে আকাশকে আসতে দিবে না। মেঘা কফি শপে বসে আকাশের কথা ভেবে কান্না করতে লাগলো। মেঘার বুকের মাঝে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। প্রিয়জন হারিয়ে ফেলার ব্যথা হয়তো এমনই হয়ে থাকে। মেঘা আরও কিছু সময় ঠায় বসে থেকে নীরবে নিজের চোখের জল ফেলতে লাগলো। প্রায় বেশ খানিক সময় কান্না করার পরে মেঘা কফি শপ থেকে বেরিয়ে সোজা চলে গেল নিজের বাড়িতে। ওইদিকে আকাশ নিজের বাড়ি ফিরে এসে মনের দুঃখ দূর করতে ড্রিঙ্ক করতে লাগলো। আকাশ ড্রিঙ্ক করছে নিজের মনে দুঃখ দূর করতে। তবে সত্যি তো এটাই, আকাশের মনে দুঃখ আজ কোনোভাবেই দূর হচ্ছে না, বরং মেঘার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা আকাশের যেন আরও বেশি করে মনে পড়ছে। সারা রাত ড্রিঙ্ক করে আকাশ নেশায় আসক্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিজের অফিসে চলে গেল। আকাশ অফিসে এসে নিজের কেবিনে বসে আবারও ড্রিঙ্ক করতে লাগলো। আকাশ একের পর এক প্যাক করতে লাগলো। এমন সময় আচমকা নীলা আকাশের কেবিনে এসে আকাশকে এভাবে ড্রিঙ্ক করতে দেখে ভীষণ রকম চমকে গেল আর আকাশের দিকে দৌড়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আপনি এসব কি করছেন? দয়া করে থামুন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। প্লিজ স্যার, আমার কথাটা শুনুন। শাট আপ নীলা, আজকের পর থেকে তুমি আমার আশেপাশেও আসবে না। তোমাকে আমি সব সময় নিজের বোনের মতো ভেবেছি, আর তুমি কিনা আমাকে নিয়ে ছি, আমার ভাবতেই তো লজ্জা লাগছে। সরি স্যার, ভুলটা আমার ছিল। আমি বুঝতে পারিনি যে নিজের অজান্তে এমন একটা ভুল হয়ে যাবে। সরি স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি কখনোই চাইনি আপনাকে দুঃখ দিতে। হয়েছে নীলা, আর কান্না করে লাভ নেই। আমার বাকি জীবনটা এমনভাবেই কেটে যাবে। সমস্যা নেই, আমি পারবো একা থাকতে। আকাশ কথাগুলো বলে শেষ করতেই নিজেকে আর সামলাতে পারল না। আকাশ নিজেকে আর সামলাতে না পেরে নিজের চেয়ারের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আকাশ আজ পরিপূর্ণভাবে ভেঙে পড়েছে। আকাশের আজ বুঝতে পারছে না তার জীবনে সামনের দিনগুলো কি হবে। তবে আকাশ এটা জানে যে মেঘাকে ছাড়া আকাশের জীবনে আর কিছুই নেই। আকাশ বেশ অনেকটা সময় নিজের চোখ বন্ধ করে থাকার পর আচমকা আকাশ অনুভব করলো কেউ একজন আকাশের বুকের উপর মাথা রেখে চিৎকার করে কান্না করছে। আকাশের কানে কান্নার শব্দ আসতেই আকাশ নিজের চোখ জোড়া মেলে তাকালো। আকাশ নিজের চোখের পাতা মেলে তাকাতে নিজেকে আবিষ্কার করলো হাসপাতালে বেডে। আকাশ অতিরিক্ত মদ্যপানের কারণে নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল, যে কারণে আকাশকে সুস্থ করার জন্য দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডক্টর আকাশের চিকিৎসা শুরু করতে আকাশ কিছুটা সুস্থ হয়। আকাশ চোখের পাতা মেলে তাকিয়ে দেখতে পেল মেঘা তার বুকের উপর মাথা রেখে চিৎকার করে কান্না করছে। মেঘাকে এমনভাবে কান্না করতে দেখে আকাশ কিছুটা অবাক হয়ে মেঘাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি হয়েছে? আপনি এমনভাবে কান্না করছেন কেন? আরে আমি তো ঠিক আছি, আমার কিছু হয়নি। চুপ একদম। তোকে কে বলেছে মদ্যপান করতে? আমি তোকে বলেছিলাম নিজের ক্ষতি করতে, তবুও কেন তুই নিজের ক্ষতি করেছিস? আমি নিজের ক্ষতি করলেই বা কি? আমার জীবন নিয়ে কারোর কোনো চাওয়া পাওয়া নেই। আমি এভাবেই নিজেকে সামলে নিতে পারবো। না, এইভাবে আর নিজেকে সামলে নিতে হবে না। আমার কারণেই তো এত কিছু। ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। আর যদি কখনো আমাকে ছেড়ে দাও, সেই দিন হবে আমার জীবনের শেষ দিন।
মেঘার কথা শুনে আকাশ আর নিজের চোখের জল সামলাতে পারল না। আকাশ নিজেও মেঘার সাথে কান্না করতে লাগলো। আকাশ আর মেঘা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সত্যিকারের ভালোবাসা তো এটাই, যেখানে অতীত নয় বরং বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। আকাশ চাইলে হয়তো নীলার সাথে নিজের জীবন শুরু করতে পারত, তবে আকাশ তো নিজের ভালোবাসাকে পেতে চেয়েছে। তবে আকাশের ভালোবাসা নীলা নয় বরং মেঘা। আকাশ আরও অনেকটা সময় মেঘাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখার পর আলতো করে মেঘাকে ছেড়ে দিল। আকাশ মেঘাকে আলগা করে দিতেই মেঘা আকাশকে উদ্দেশ্য করে বলল, তা আমাদের বিয়েটা কখন হবে? এক্ষুনি নাকি কিছুদিন পরে? আমার কখন ইচ্ছে করছে বিয়ে করতে সেটা বলুন। আপনার কথা মতোই বিয়ে হবে। পাগল একটা। তোমাকেই বিয়ে করব, আর সারা জীবন তোমাকেই জ্বালাতন করব। আমিও তো এটাই চাই প্রিয়। আকাশ নিজের কথাটা শেষ করতে আবারও মেঘাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ভালোবাসা সত্যি মহান। যেখানে একজন ধর্ষিতা নারীকে আমাদের সমাজ প্রতিটা মুহূর্তে ঘৃণার চোখে দেখে, তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের ছোট করার চেষ্টা করে, সেখানে আকাশ নিজের ভালোবাসা দিয়ে মেঘাকে একটা ফুলের মতো বুকে টেনে নিল। এটাই প্রকৃত ভালোবাসার উদাহরণ। আমাদের সমাজে মেঘার মতো আরও হাজার মেঘা আছে যারা নিজেদের জীবন এমন নিষ্ঠুর অতীত থেকে তো মুক্তি পেতে চাই। তবে বিশ্বাস করুন, এই সমাজ সেই নারীকে তো সাহায্য করতে এগিয়ে আসে না, বরং সেই নারীর জীবন আরও বেশি শক্ত করে দেয়। আমাদের প্রতিজনের ঘরের মা ও বোন আছে, স্ত্রী ও মেয়ে সন্তান। আপনার প্রিয়জনের সাথে এমনটা ঘটলে কি আপনি সে মানুষরূপী পশুদের ছেড়ে দিতেন, নাকি নিজের সবটা দিয়ে পরিবারের প্রিয়জনদের পাশে থাকতেন? কমেন্ট বক্স খোলা আছে, একজন মানুষ হিসেবে বলে যাবেন। আর আকাশ যেটা করেছে সেটা কি উচিত হয়েছে তাও লিখে যাবেন। অতঃপর আর কি, আকাশ আর মেঘলার জীবনেও পূর্ণতা চলে আসলো, আর ভালোবাসার চাদরে ঢাকা পড়ে গেল মেঘার জীবনের তিক্ত অতীত। আকাশ আর মেঘার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমনভাবেই একে অপরের পাশে ভালোবাসায় মিশে থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত পবিত্র অনুভূতি।